হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। পোস্ট অফিস জিডিএস রেজাল্ট 2025 এর ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা অনেকেই সেই মেরিট লিস্ট চেক করে নিয়েছো, অনেকেই এখনো চেক করোনি। আশা রাখবো তারা তাদের মেরিট লিস্ট কিন্তু চেক করে নেবে, এবং যাদের সেই মেরিট লিস্টের নাম এসেছে তাদেরকে কংগ্রাচুলেশনস। এবং যাদের সেই মেরিট লিস্টের নাম আসেনি, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আসেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ তোমাদের এখনো কিন্তু অনেক মেরিট লিস্ট প্রকাশিত হওয়া বাকি আছে। যেখানে তোমাদের এরপর সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, তারপর থার্ড লিস্ট, তারপর ফোর্থ, ফিফথ, সিক্স, অর্থাৎ তোমাদের এখনো কিন্তু 5খানা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এবং এই সমস্ত মেরিট লিস্ট যখন প্রকাশিত করা হবে, সেখানে কি যাদের 60% নাম্বার আছে, যাদের 70% নাম্বার আছে, এবং যাদের 80% নাম্বার আছে, তাদের কি সিলেকশন হওয়ার চান্স থাকবে? আজকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জানবো, এবং কোন কোন ডিভিশনে হাই কাট অফ গেছে সেটাও জানতে পারবে। এবং যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আছে তাদের আর কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, সম্পূর্ণ তথ্য থাকবে তোমাদের কাছে। আর এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা যারা এখানে আবেদন করেছো প্রত্যেকে ভিডিওটা দেখো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আর এরকমই অথেন্টিক ইনফরমেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের আপডেট আর তার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা জিডিএস এ আবেদন করেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা ক্লাস 10তে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো এবং তোমাদের ক্যাটাগরি কি। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এবার আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মেরিট লিস্টটা কিন্তু ওপেন করে নিয়েছি। যেখানে তোমরা যদি আসানসোল ডিভিশন গুলো দেখো, সেখানে কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু 95% মার্কস পেয়ে সিলেকশন পেয়েছে, কিছু কিছু ক্যান্ডিডেট 98 এ সিলেকশন পেয়েছে, কিছু কিছু ক্যান্ডিডেট 96 এও সিলেকশন পেয়েছে, অর্থাৎ বিভিন্ন কাট অফ তোমরা কিন্তু দেখতে পাবে আসানসোল ডিভিশনে। এরপর তোমরা যদি বাঁকুড়া ডিভিশন দেখো, সেখানে কিন্তু 98, 99, 97 এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু 88 নাম্বার পেয়েও সিলেকশন পেয়েছে, আবার কেউ কেউ 95 এর সিলেকশন পেয়েছে, অর্থাৎ কাট অফ কিন্তু 95 থেকে 99% এর মধ্যে ঘোরাফেরা করেছে বাঁকুড়া ডিভিশনে। এবার তোমরা যদি বারাসাত ডিভিশন দেখো, সেখানে 95 এ চান্স পেয়েছে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট, আবার ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু 98 এ চান্স পেয়েছে, এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটও 98 এ চান্স পেয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি 96 এ চান্স পেয়েছে, এবং দেখো এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট 88 এ চান্স পেয়েছে এবিপিএম পোস্টে, অর্থাৎ বারাসাত ডিভিশনে ভবানীপুরে যে পোস্ট অফিস আছে সেখানে ব্রাঞ্চ অফিসার পোস্টে কিন্তু এসটি ক্যাটাগরি 88% মার্কস পেয়ে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু 94 এ চান্স পেয়েছে। এবার তোমরা যদি বারুইপুর ডিভিশনে চলে আসো, সেখানে দেখো 98 এ চান্স পেয়েছে এসসি ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি 97 এ চান্স পেয়েছে, আবার এসসি ক্যাটাগরি 95 এ চান্স পেয়েছে, ইউআর ক্যাটাগরি 97 এ চান্স পেয়েছে, এবং ইডব্লিউএস ক্যাটাগরি 96 এ চান্স পেয়েছে। এটা হচ্ছে বীরভূম ডিভিশনে। এই যে কাট অফটা আছে এটা কিন্তু পোস্ট ওয়াইজও ভ্যারি করছে, অর্থাৎ তুমি এবিপিএম পোস্টে আবেদন করছো না বিবিপিএম গুলোকে আবেদন প্রেফারেন্স হিসেবে আগে রেখেছো তার উপর নির্ভর করছে, এবং তুমি কোন ডিভিশনে এবং তুমি কোন পোস্ট অফিসে আবেদন করছো তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এবার তোমরা যদি বর্ধমান ডিভিশন দেখো, যেখানে কাট অফ কিন্তু সব থেকে বেশি গেছে। দেখো ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 97, এসসি ক্যাটাগরি 96, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট দেখো 96, এসসি ক্যাটাগরি দেখো 96, ইউআর ক্যাটাগরি দেখো 98, অর্থাৎ বর্ধমান ডিভিশনে কিন্তু 95 বা 96 এর নিচে কাট অফ কিন্তু নামেইনি। সব থেকে বেশি কাট অফ গেছে এই ডিভিশনটাতে, বর্ধমান ডিভিশনে। এরপর দেখো দার্জিলিং ডিভিশন, যেখানে দেখো একজন ইউআর ক্যান্ডিডেট এবিপিএম পোস্টের জন্য 95 এর সিলেকশন পেয়েছেন, এবং আরেকজন ক্যান্ডিডেট 99% মার্কস পেয়ে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট বিবিপিএম পোস্টেতে সিলেকশন পেয়েছে। অর্থাৎ তোমরা এখান থেকে এটা বুঝতে পারছো যে এবিপিএম পোস্টের জন্য কিন্তু কাট অফ কম যাচ্ছে এবং বিবিপিএম পোস্টগুলোর জন্য কিন্তু কাট অফ বেশি আছে। এবার দেখো হাওড়া ডিভিশনে একজন এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট 89% এর সিলেকশন পেয়েছে, আবার একজন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 96 এ সিলেকশন পেয়েছে। যারা যারা সিকিম ডিভিশন আবেদন করো তাদের ক্ষেত্রে দেখো ইউআর ক্যাটাগরিতে জন্য 100% নাম্বারে কাট অফ গেছে পার্টিকুলার কোনো একটি পোস্ট অফিসে এবিপিএম পোস্টের জন্য। আবার দেখো আরেকটি এবিপিএম পোস্টের জন্য ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটও কিন্তু 99 এ সিলেকশন পেয়েছে, আরেকটি পোস্ট অফিসে দেখো ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 98 এও সিলেকশন পেয়েছে। এটা হচ্ছে সিকিম ডিভিশনের জন্য। আর এই ফার্স্ট মেরিট লিস্টে কতজনা সুযোগ পেয়েছে? 921 জনা সুযোগ পেয়েছে। যেখানে ফার্স্ট মেরিট লিস্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে সেখানে কাট অফ কত যাচ্ছে, ম্যাক্সিমাম 96 থেকে 99% কাট অফ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই কাট অফটা কিন্তু প্রতিটা ডিভিশনের জন্য কিন্তু আলাদা আলাদা আছে এবং পার্টিকুলার পোস্ট অফিস অনুযায়ী কিন্তু আলাদা আলাদা আছে। এবার যাদের যাদের এই ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছে
তাদের কি করতে হবে, তাদের অলরেডি কিন্তু মোবাইলে SMS এবং মেলের মাধ্যমে কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। যাদের মেল এখনো যায়নি বা SMS এখনো যায়নি তাদের কিন্তু খুব শীঘ্রই চলে যাবে। আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু 7/4/2025 মধ্যে কমপ্লিট করে নিতে হবে। তো এবার চলো এই ভিডিওর মেন টপিক নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি, যেখানে ইন্ডিয়া পোস্ট GDS সিলেকশন প্রসেসের মধ্যে কি কি থাকছে, অর্থাৎ কি কি দেখা হয় না, তোমাদের সবাইকে প্রথমে তোমরা ক্লাস 10-এ কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা তোমাদের দেখা হয়। এরপর কি দেখা হয়, তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তুমি যে বয়স দিয়ে আবেদন করেছো সেটা তোমাদের দেখা হবে। এবং এরপর কি দেখা হয়, তোমার জেন্ডার এবং তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমাদের দেখা হয়। আর এই সবের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হয়। অর্থাৎ সবাইকে প্রথমে দেখা হবে তুমি ক্লাস 10-তে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, তারপর দেখা হবে তোমার বয়স কত, এবং এরপর দেখা হবে তোমার জেন্ডার এবং তোমার কি ক্যাটাগরি আছে। অর্থাৎ তুমি যদি একজন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি 95% মার্কস পেয়ে আবেদন করো এবং তোমার বয়স যদি বর্তমানে 25 বছর হয়ে থাকে এবং তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার সিলেকশন কিন্তু নাও হতে পারে। কারণ আরেকজন প্রার্থী আছেন, সে হচ্ছে SC ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং সে হচ্ছে SC ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট। তার বয়স কত, 25 বছর, সে কত নাম্বার পাচ্ছে, 85%। এই ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স সবাইকার আগে কাকে দেওয়া হবে, ইউআর ক্যাটাগরিটাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে না, সবাইকার আগে অগ্রাধিকার দেওয়া হবে এই SC ফিমেল ক্যাটাগরিটাকে। এই একটা ক্রাইটেরিয়া তোমার না হওয়ার। এবং আরো একটি ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে ডেট অফ বার্থের উপর। অর্থাৎ আরেকজন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি তোমার পার্টিকুলার ওই একই পোস্ট অফিসে 95% নাম্বার পেয়ে আবেদন করে এবং তার বয়স যদি 30 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে যার বয়স বেশি থাকবে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এইখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে তোমরা দুজন প্রার্থী আছো, অর্থাৎ A একটি প্রার্থী, B একটি প্রার্থী। এখানে A এর নাম্বার হচ্ছে 60% কিন্তু B এর প্রাপ্ত নম্বর হচ্ছে 50%। কিন্তু সে কি করছে, যাতে মেরিট লিস্টে নাম পাওয়ার জন্য সে কি করছে না, সে ইচ্ছা করে কত পার্সেন্টেজ নাম্বার দিয়ে আবেদন করছে না, 98% নাম্বার পুট করে আবেদন করছে। কারণ আবেদন করার টাইম কিন্তু কোনো রকম ডকুমেন্টস অর্থাৎ মার্কশিট কিন্তু আপলোড করা হয় না। অর্থাৎ শুধুমাত্র তুমি যে নাম্বারটা পুট করে দেবে তার উপরেই ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হয়ে যাবে। সেই জন্য এই B কি করলো না, একটা ভুল ইনফরমেশন দিয়ে 98% নাম্বার দিয়ে কিন্তু আবেদনটি করে দিল। এর ফলে কি হলো, যে জেনুইন ক্যান্ডিডেট অর্থাৎ A প্রার্থী মেরিট লিস্টে নাম এলো না। কার নাম এলো না, যে আদৌ একজন ফেক ক্যান্ডিডেট অর্থাৎ B এর নাম চলে এলো। এর ফলে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম তো এই B প্রার্থী অর্থাৎ যে রং ইনফরমেশন দিয়ে আবেদন করেছে সে তো আর যাবে না, কারণ সে যদি যায় তার যে ভুল ইনফরমেশন আছে সেগুলো ধরা পড়ে যাবে। এর জন্য তো B প্রার্থী যাবে না, সেক্ষেত্রে কার সুযোগ চলে আসবে না, এই পার্টিকুলার ডিভিশনের পার্টিকুলার পোস্ট অফিসের A প্রার্থীর, কারণ তার প্রাপ্ত নম্বর 60% এবং সে একজন জেনুইন ক্যান্ডিডেট। এইভাবেও কিন্তু একজন জেনুইন ক্যান্ডিডেট সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকে। এবার আসি একটি পার্টিকুলার সার্কেলের, পার্টিকুলার ডিভিশনের এবং পার্টিকুলার পোস্ট অফিস অনুযায়ী এবং পোস্ট অনুযায়ী A আর B প্রার্থী আবেদন করেছিল, যার নাম্বার ছিল একজনাকার 60% আর একজনাকার 50%, তাই তো। কিন্তু 50% নাম্বার প্রার্থী কিন্তু তার রং ইনফরমেশন দিয়ে আবেদন করার পরে সে আর ডকুমেন্ট ভেরিফিকেশনে যায়নি গো, সেক্ষেত্রে তার ক্যান্ডিডেটস বাতিল হয়ে গেছে। কিন্তু এবারে A আর B প্রার্থীর মাঝখানে যদি আরো একটি প্রার্থী C প্রার্থী থেকে থাকে এবং সেও যদি একজন জেনুইন ক্যান্ডিডেট হয়ে থাকে এবং তার প্রাপ্ত নাম্বার যদি 90% হয়ে থাকে, সেক্ষেত্রে এই C প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এই কারণে কিন্তু যারা 60%, 70% এবং 80% নাম্বার পাচ্ছ তাদের সিলেকশন হচ্ছে না, অর্থাৎ প্রচুর সংখ্যক আবেদন পড়ছে এবং কম্পিটিশনও তোমাদের কিন্তু হাই হয়ে যাচ্ছে। আর এটা হয়ে গেল ফার্স্ট লিস্টের ব্যাপারটা। এরপর যখন তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত করা হবে, তোমাদের এই ABC তিনজন প্রার্থীর মাঝে যদি আর কোনো প্রার্থী না থেকে থাকে, অর্থাৎ প্রথমে 50% অর্থাৎ ফেক ক্যান্ডিডেটটি বাদ চলে গেছে, তারপর 90% অর্থাৎ C প্রার্থী 90% নাম্বার পেয়ে চান্স পেয়ে গেছেন, এরপর কে সুযোগ পাবে না, যে 60% নাম্বার পেয়েছিল তার সুযোগ কিন্তু 100% থাকছে এখানে সিলেকশন পাওয়ার জন্য। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই রকম ভাবে তোমাদের কিন্তু সিলেকশন করা হয় এবং মেরিট লিস্ট প্রকাশিত করা হয়। অর্থাৎ যেহেতু তোমাদের প্রায় 5খানার মতন মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, সেখানে কারা কারা সুযোগ পাবে না, যারা একদম জেনুইন ক্যান্ডিডেট অর্থাৎ সঠিক তথ্য দিয়ে যারা আবেদন করেছো এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, শুধুমাত্র তারাই সুযোগটা পাবে। অর্থাৎ তোমাদের কাছে অর্থাৎ যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি তাদের কাছে কিন্তু এখনো সুযোগ আছে তাদের মেরিট লিস্টের নাম চলে আসার। যেখানে আমি তোমাদের মেরিট লিস্টে দেখিয়েছি যে একটি পার্টিকুলার পোস্ট অফিসে 86% নাম্বার পেয়েও কিন্তু একজনের সিলেকশন পাচ্ছে, যেখানে 95% নাম্বার পেয়েও কিন্তু
সিলেকশন পাচ্ছে না। অর্থাৎ কেন সে 95% মার্কস পেয়ে সিলেকশন পেল না? কারণ সে হয়তো ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, কিন্তু ওই পার্টিকুলার পোস্ট অফিসের জন্য ভ্যাকেন্সি আছে শুধুমাত্র এসসি ক্যাটাগরির জন্য। আর যেহেতু সে 86% নাম্বার পাওয়া সত্ত্বেও এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, সেই জন্য সেই ওই পার্টিকুলার পোস্ট অফিসে সিলেকশন পেয়ে গেছে। ইউআর ক্যাটাগরি 95% নাম্বার পেয়েও কিন্তু সিলেকশন পায়নি ওই পার্টিকুলার পোস্ট অফিসে। এই ব্যাপারটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কেন হচ্ছে না। অর্থাৎ এতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু মেরিট লিস্টের নাম প্রকাশিত করা হয়। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যেখানে তোমাদের এই 2025-এর যে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং যে প্রসেসটা আছে সেটা কত তারিখের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে না, 30/6/2025-এর মধ্যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়ে গেছে, এরপর তোমাদের আরো 5খানা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। আর এই পুরো প্রসেসটা মেরিট লিস্ট প্রকাশিত করা থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন সহ পুরো প্রসেসটাই কিন্তু তোমাদের 30/6/2025-এর মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। এবার চলো যাদের যাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়ে গেছে তাদের এবার করণীয়টা কি। যাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়ে গেছে অর্থাৎ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। অর্থাৎ তোমাদের 7/4/2025-এর মধ্যে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। কোথায় করবে না, তোমাদের যে ডিভিশনাল হেড আছে তার কাছে গিয়ে তোমাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে নিতে হবে। এবার আসি, এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কোথায় আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করব এবং কোন ডেটে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এটা তোমাদের কিন্তু জিডিএস এর তরফ থেকে এসএমএস এবং তোমাদের মেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। অলরেডি অনেকের কাছে এই মেল এবং এসএমএস পৌঁছে গেছে, অর্থাৎ তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে কবে, কখন এবং কোথায় তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সেই ব্যাপারে তাদের এসএমএস এবং মেল পাঠানো হয়ে গেছে। যাদের যাদের মেল এবং এসএমএস এখনো ঢোকেনি, খুব শীঘ্রই তাদের কাছেও এই মেল এসএমএস পৌঁছে যাবে। তোমরা এই ব্যাপারে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো। এবার আসে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সবাইকে প্রথমে তোমাদের কিন্তু মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিট নিয়ে যেতে হবে। এইগুলো কিন্তু অরিজিনালের পাশাপাশি 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এরপর আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার সহ, প্যান সহ, ভোটার কার্ড সহ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ হলেই তোমরা কিন্তু এখানে নিয়ে যেতে পারবে এবং তোমাদের আইডেন্টিটিটা ভেরিফাই করে নিতে পারবে। এবং যারা যারা কাস্টে বিলং করছো, যারা যারা পিডব্লিউডি হোল্ডার আছো এবং যারা যারা ইডব্লিউএস ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু অবশ্যই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে কিন্তু সার্টিফিকেট গুলো বানিয়ে নিয়ে যেতে হবে। এরপরে আর কি লাগছে না, ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে। অর্থাৎ তোমাদের যদি ডিওবি সার্টিফিকেট থেকে থাকে তোমরা ডিওবি সার্টিফিকেট নিয়ে যাবে এবং যদি না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাস 10 এর অ্যাডমিট অথবা ক্লাস 10 এর সার্টিফিকেটও কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে পারো। আর কি লাগছে, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং পরবর্তীকালে সিলেকশন হওয়ার সময় তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে, যেটা যে কোনো গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার থেকে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকেই তোমরা কিন্তু এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে। এবার একটা কোশ্চেন, যাদের যাদের ডকুমেন্টসে কিছু প্রবলেম থাকবে অথবা তোমরা যখন আবেদন করেছিলে আবেদনের টাইম হয়তো কিছু রং ইনফরমেশন তোমরা দিয়ে আবেদন করে ফেলেছিলে, পরবর্তীকালে তোমরা সেটা চেঞ্জ করতে পারোনি এবং যাদের যাদের কাস্ট সার্টিফিকেটের প্রবলেম আছে তারা কি করবে, তাদেরকে কি করতে হবে না, একটি আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে যাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রবলেম আছে তাদের জন্য। আর একটা হচ্ছে যারা রং ইনফরমেশন দিয়ে অর্থাৎ ভুল তথ্য দিয়ে আবেদন করেছিল, অর্থাৎ বাবার নামটা ভুল গেছে, তোমার নামে কিছু প্রবলেম আছে, এইরকম কিছু ভুল হয়ে গেছিল অনিচ্ছাকৃত এবং পরবর্তীকালে সেটা তোমরা কারেকশনও করে উঠতে পারোনি, তাদের জন্য কিন্তু এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ এই আন্ডারটেকিং ফর্মের মাধ্যমে তোমরা কিন্তু কিছু সুযোগ নিতে পারো জিডিএস এর তরফ থেকে। আর এর রিগার্ডিং আমি অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি, সেটা তোমরা একবার দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের এখন বর্তমানে করণীয় যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছে তাদের। এবার তোমাদের মনে আরেকটা কোশ্চেন, যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি তারা ভাবছো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত করা হবে, সেটা এবার তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 রেজাল্ট ডিক্লেয়ার ডেট, অর্থাৎ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে 21/3/2025। এরপর তোমাদের কবে সেকেন্ড লিস্ট প্রকাশিত করা হবে না, তোমাদের যে 7/4/2025-এ তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করা হবে তার 14 দিন পরই তোমাদের কিন্তু এই মেরিট লিস্টটা প্রকাশিত করা হবে। অর্থাৎ তোমাদের টেন্টেটিভ সেকেন্ড লিস্ট প্রকাশিত করার ডেট হচ্ছে 22 থেকে 23 এপ্রিল 2025, অর্থাৎ 22 থেকে 23/4/2025 এর মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত করা হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। আর এইরকমই রেগুলার বিভিন্ন ধরনের অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও।
তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।